ক্লাস 11 চ্যাপ্টার 3 সেমিস্টার 2 ফর্ম অফ গভর্নমেন্টস 2 নম্বরে কোশ্চেন অ্যান্সার। প্রথমে আছে গণতন্ত্র বলতে কি বোঝো? গণতন্ত্র বলতে একটি শাসন ব্যবস্থা বা সরকারের ধরনকে বোঝায় না। গণতন্ত্র বলতে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের মতামত, রাজনৈতিক সমমর্যাদা ও আর্থিক দিক থেকে তোমার সাম্যনীতি প্রতিষ্ঠা হবে। তাকেই তোমার বলা হবে গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা হচ্ছে তোমার জনগণকে যেখানে সম্মান দেওয়া হয় এমন একটি ব্যবস্থা। 2 দাগে আছে গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। ইংরেজি ডেমোক্রেসি শব্দটির বাংলা অর্থ হচ্ছে গণতন্ত্র। গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটোস থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে, যার প্রথমটির অর্থ হচ্ছে পিপল বা জনগণ এবং দ্বিতীয়টির অর্থ হচ্ছে অথরিটি বা কর্তৃত্ব। তাহলে গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ হবে সেটা হচ্ছে জনগণের শাসন বা জনগণের কর্তৃত্ব। 3 দাগের কোশ্চেন, গণতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ দেখা যায় কবে? গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় কোথায়? গণতন্ত্র একটি প্রাচীন মতাদর্শ যেটা হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এর প্রথম প্রয়োগ ঘটেছিল। এই গণতন্ত্র সম্বন্ধে প্রথম যে ধারণা সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে প্রাচীন গ্রিসে, তাই গ্রিসকে হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান বলা হয়। 4 কোশ্চেন আছে, কে কোন গ্রন্থে গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন? গ্রিক যে ঐতিহাসিক তুকিডিস তার পেলোপনেসিয়ার যুদ্ধের যে ইতিহাস সংক্রান্ত যে বইটা, সেইখানে তোমার গণতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 5 দাগের কোশ্চেন, গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা উল্লেখ করো। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। ইংরেজিতে হবে গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। 6 দাগের কোশ্চেন আছে, গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের মতামতের উপর। জনগণের মতামত নিয়েই তোমার হচ্ছে গণতান্ত্রিক সরকারটা প্রতিষ্ঠা হবে, বা যেখানে গণতন্ত্রের জনগণের মত থাকবে সেটা হচ্ছে তোমার গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হবে। 2 দাগে আছে গণতন্ত্রকে সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে সার্বভৌমিকতা প্রতিষ্ঠিত হয়। সে আছে গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক কার্যে অংশগ্রহণে বা মতামত প্রকাশ করার একটা সুযোগ থাকে। 4 আছে গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন, তবে এখানে সংখ্যালঘিষ্ঠের যে মতামত এখানে গুরুত্ব দেওয়া হয়। কোনোভাবেই সংখ্যালঘিষ্ঠের যে মতামতকে অবহেলা করা হয় না এই গণতন্ত্রে। পরের কোশ্চেন 7 দাগে, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কি বোঝো? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন একটা ধরনকে বোঝাবে যেখানে জনগণ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে সাম্য ভোগ করবে। এরূপ গণতন্ত্রে জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। ব্যাপক অর্থে সেই রাষ্ট্র ব্যবস্থাকেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলা হবে যেখানে রাষ্ট্র ব্যবস্থাটা সাম্যের উপর ভিত্তি করে গড়ে উঠবে। গণতন্ত্র মানুষকে সমমর্যাদা সম্পন্ন করেছে, মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে যখন মানুষ সমমর্যাদা ভোগ করবে এবং জনগণের হাতেই চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকবে, এরকম একটা যেন পরিবেশ থাকবে, তখন তাকে ব্যাপক অর্থে গণতন্ত্র বলা হবে। পরে দেখে 8 কোশ্চেন, সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা পরিচালিত হয়, সেরকম শাসন ব্যবস্থাকে তোমার সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলা হবে। 9 দাগের কোশ্চেন আছে, গণতন্ত্রের সমালোচনা করেছেন এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। গণতন্ত্রের সমালোচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো প্লেটো,
অ্যারিস্টটল, কার্লাইল, হেনরি মেইন, নিৎসে, টিটস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। এরা হচ্ছে গণতন্ত্রের সমালোচনা করেছেন। দশে দেখা যাচ্ছে গণতন্ত্রকে সমর্থন করেছেন এমন কয়েকজন রাষ্ট্র দার্শনিকের নাম বা রাষ্ট্রবিজ্ঞানীর নাম। তার মধ্যে উল্লেখযোগ্য কারা? জন লক, মন্তেস্কু, জেমস মিল, রুসো, জে.এস. মিল, হ্যারল্ড ল্যাস্কি প্রমুখ, যারা হচ্ছে গণতন্ত্রকে সমর্থন করেছেন। পরে কোশ্চেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আবার শ্রেণীগত দিক থেকে গণতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র এবং হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। শ্রেণীগত বলতে একটা সময় যখন অর্থনৈতিক দিক থেকে বিভাজিত দুটি শ্রেণী থাকবে, শ্রমিক কৃষক একধারে আর এদিকে পুঁজিপতি শ্রেণী বা শিল্পপতি শ্রেণী যখন থাকবে, তখন সেটা শ্রেণীগত একটা সমাজ বলবে। সেই শ্রেণীগত দিক থেকে তোমার উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক দুটো ভাগে ভাগ করা হয়েছে গণতন্ত্রকে। 12 দাগের কোশ্চেন, গণতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝো? যে সমাজ ব্যবস্থায় জনগণ সাম্য, অর্থাৎ সাম্য বলতে এখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে সমান, এমন রাষ্ট্র ব্যবস্থাকে তোমার হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হবে। এই ধরনের রাষ্ট্রে তোমার জনগণই চূড়ান্ত ক্ষমতার অধিকারী বা চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হবে। যখন শ্রেণী, বর্ণ, ধর্ম, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র, অভিজাত, অভাজন নির্বিশেষে সকলেই যখন রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করবে, কোনো অংশের মানুষকে বাদ না দিয়ে, তখন সেটাকে বলা হবে তোমার গণতান্ত্রিক রাষ্ট্র। তারপরে আছে 13 দাগে, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্র বলতে এমনটা শাসন ব্যবস্থাকে বোঝাবে যেখানে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করবে, তাকে বলা হবে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র। যেমন প্রাচীন গ্রিস, রোমে যে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলো ছিল, সেখানে তোমার এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা দেখা যেত। প্রত্যক্ষ যে গণতন্ত্র তার নীতি অনুসারে বছরে একটা নির্দিষ্ট সময়ে নাগরিকরা এক জায়গায় একত্রিত হয়ে সেখানে আইন প্রণয়ন করবে, প্রশাসনে যে নীতি নির্ধারণ করবে, সরকারের আয় ব্যয় সম্পর্কে হিসাব নিকাশ করবে, বিদেশ নীতি নির্ধারণ করবে, যুদ্ধ এবং শান্তি সম্পর্কে কী বিষয়ে আলোচনা করবে, সেই সব বিষয়ে এনে কাজকর্ম জনগণ নিজেরাই সম্পাদন করে। এই জন্য একে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়। তবে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে এটা লিখতেই হবে যে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে যেখানে জনগণের সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে, এই তোমাকে জানতেই হবে। এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র, এটাকে বলা হবে। প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্ত্রকগুলি কি কি? পরের কোশ্চেন, প্রত্যক্ষ গণতন্ত্রকে যে নিয়ন্ত্রকগুলোকে সেগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে গণভোট, গণ উদ্যোগ, সি আছে তোমার প্রত্যাহার বা পদচ্যুতি। এগুলি আলোচনা পরে রয়েছে। 15 দাগের কোশ্চেন, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা লেখো। প্রথম আছে, প্রত্যক্ষ গণতন্ত্রে বিপ্লব বা বিদ্রোহের সম্ভাবনা থাকে না, কারণ এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা সরাসরি জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করে সরকারি নীতিগুলো তারা নির্ধারণ করে। তো জনগণই যদি নিজেরা সরকারের কাজে অংশগ্রহণ করবে, তবে বিদ্রোহটা করবে কি? 2 দাগে আছে, প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সরাসরি বা সক্রিয়ভাবে অংশ নেয় বলে আমলাতান্ত্রিক যে শাসন থাকে সেটা থেকে এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণভাবে মুক্ত। আমলাতন্ত্র মানে হচ্ছে, এটুকু জেনে রাখো, যারা সরকারের উচ্চপদস্থ কর্মচারী, যারা ইউপিএসসি আমাদের রাজ্যে যেমন আছে, ডব্লিউবিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হন, তাদেরকে তোমার আমলা বলা হবে। জনগণ যদি সরকারের কাজ করে ফেলে, তাহলে আমলাতন্ত্রের কী বা প্রয়োজন আছে? পরের দাগের কোশ্চেন, 16 দাগের, প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা লেখো। প্রথমে আছে, সরকার পরিচালনার জন্য বিশেষ একটা জ্ঞানের দরকার হয়, কিন্তু প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যে সকল জনসাধারণ উপস্থিত থাকে, তাদের সকলে কিন্তু সরকার পরিচালনা করার মতো জ্ঞান থাকে না। মানে সরকারের কাজ এত জটিল কাজ, যেগুলি মানে জনগণ পক্ষে করা সম্ভব নয়। সব জনগণকে সেটা সম্পর্কে জ্ঞান থাকেন। তার জন্য এটি একটি প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার একটা অসুবিধা। দ্বিতীয় আছে,
ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা যায়, বৃহৎ রাষ্ট্রের পক্ষে তা সম্ভব নয়। একটা বৃহৎ রাষ্ট্রের জনসংখ্যা 150 কোটি 170 কোটি, সেখানে কি জনগণ কি আর সবাই সরকারি যে অংশগ্রহণ করতে পারবে? করার দরকার নেই বা উচিতও নয়। এই জন্য এটা বড় রাষ্ট্রের ক্ষেত্রে নয়, ছোট রাষ্ট্রের ক্ষেত্রেই এটা সম্ভব, প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটা। 17 দাগের কোশ্চেন, প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন কোথায় ছিল, বর্তমানে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত রয়েছে? এই কোশ্চেনটা একটু আগে আলোচনা হয়েছে। প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল তোমার প্রাচীন গ্রিস এবং রোমে। তো বর্তমানে এই প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থাটা তো প্রায় লিপ্ত হয়ে গেলেও সুইজারল্যান্ড আছে, সেই সুইজারল্যান্ডের ছোট ছোট ক্যান্টনগুলোতে এখনও এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু রয়েছে বা এখনও আছে বিষয়টা। পরোক্ষ, পরের কোশ্চেন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? যে শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে নির্বাচিত যে প্রতিনিধি আছে তার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে, সেটাকে বলা হবে তোমার হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মানে মনে রাখতে হবে যে যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করে না, জনগণ জনগণ যেসব প্রতিনিধি নির্বাচন করে সেই সব প্রতিনিধিরা সরকারি কাজগুলো করে থাকে। মানে জনগণ কারো মাধ্যমে সরকারি কাজগুলো করে থাকে, তাই পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্ব বলা হয়ে থাকে একে। প্রতিনিধিত্ব হলো এমন আমাদের দেশে যেমন হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে যেমন লোকসভার এমপি, বিধানসভার এমএলএ, এরাকে হচ্ছে প্রতিনিধি বলে। এটা জাস্ট বোঝার জন্য বললাম। এই প্রতিনিধিরাই হচ্ছে তোমার বাস্তবে জনগণের হয়ে কাজগুলো করে পরোক্ষভাবে। জনগণ সরাসরি না গিয়ে প্রতিনিধির মাধ্যমে কাজগুলি যখন করবে তাকে তখন বলা হয় পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। 19 দাগে আছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন 4টি দেশের নাম করো। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে তোমার এই 4টা দেশের নাম, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স। এইসব দেশে তোমার হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে। পরে 20 দাগের কোশ্চেন আছে, পরোক্ষ গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য যে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে এই যে পরোক্ষ গণতন্ত্রে আইন বিভাগ এবং শাসন বিভাগের দুটি অংশ থাকে। একটা হচ্ছে তোমার রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ যারা, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। তারা যে নির্দিষ্ট সময় একটা আছে, নির্দিষ্ট সময় বলতে আমার ভারতবর্ষের ক্ষেত্রে এমএলএ বা এমপিরা যারা নির্বাচিত হয় তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়, কিন্তু তাদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেও তারা পদচ্যুত হতে পারেন। রাজনৈতিক অংশ বলতে যারা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয় তাদেরকে বলা হবে তোমার রাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশ হচ্ছে যারা অ্যাকচুয়ালি শাসন বিভাগে যারা সরকারি কর্মচারী, যারা আমলা, তাদেরকে তোমার বলা হবে অরাজনৈতিক অংশ। 2 দাগে আছে পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যের। পরোক্ষ গণতান্ত্রিক যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, একাধিক রাজনৈতিক দলের মধ্যে সরকার গঠনের জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, নির্বাচনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। দেশের যেসব রাজনৈতিক দলগুলো থাকে তাদের মধ্যে নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে যে জয়লাভ করবে সেই আইনসভায় প্রতিনিধিত্ব করবে। প্রতিনিধিত্ব বলতে আইনসভার সদস্যদেরকে বোঝায়। এটা হলো তোমার হচ্ছে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য। বা 21 দাগে আছে পরোক্ষ গণতন্ত্র কী ধরনের গণতন্ত্র এবং কেন? পরোক্ষ গণতন্ত্র হলো একটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, মানে হচ্ছে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে। পরোক্ষ যে গণতন্ত্রটা আছে এই জন্য একে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। পরোক্ষ গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ না করে বরং জনগণ হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য একটা কিছু সংখ্যক ব্যক্তিকে নির্বাচিত করে, যারা বা সেই প্রতিনিধিরাই দেশ শাসন করবে। তাই পরোক্ষ গণতন্ত্রকে তোমার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়েছে। পরের কোশ্চেন, গণভোট বলতে কি বোঝো? গণভোট বলতে সেই ব্যবস্থাকে বোঝাবে যে যে ব্যবস্থা অনুসারে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে
জনগণ হচ্ছে মতামত দেবে এবং সেক্ষেত্রে জনগণ সরাসরি তাদের মতামতগুলো জানাবে, তাকে বলা হবে তোমার গণভোট। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে কোনো খসড়া বিলকে আইনে পরিণত করার আগে জনগণের সম্মতির জন্য প্রেরণ করা হয়। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি বিলের পক্ষে সম্মতি দেয় তাহলে বিলটি আইনে পরিণত হবে, আর যদি না বিলটির প্রতি সম্মতি দেয় তাহলে বিলটি বাতিল হয়ে যাবে। এই জন্য গণভোটের জন্য পাঠানো হচ্ছে কোনো বিলকে, এই জন্য একে জনগণের সম্মতির জন্য, এই জন্য একে তোমার গণভোট বলা হয়। 23 দাগের কোশ্চেন আছে, গণভোটকে কয় কয় ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। গণভোটকে তোমার দুভাগে ভাগ করা হয়েছে, একটা বাধ্যতামূলক আর একটা হচ্ছে ঐচ্ছিক। বাধ্যতামূলক যেটা আছে সেটা হচ্ছে এক্ষেত্রে বিধানসভায় যে পাস করা সমস্ত যে খসড়া বিল জনসাধারণের কাছে সম্মতির জন্য পাঠানো হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক। মানে আইনে তৈরি হওয়ার আগে যে খসড়া বিলটা লেখা হয় সেটা জনগণের কাছে সম্মতির জন্য অবশ্যই পাঠাতে হবে, এই জন্য একে বলা হচ্ছে বাধ্যতামূলক গণভোট। 2 আছে ঐচ্ছিক। এক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ভোটারের আবেদনের ভিত্তিতে যখন আইনসভায় কোনো খসড়া বিল জনগণের কাছে সম্মতির জন্য পাঠাবে তখন তাকে বলা হবে ঐচ্ছিক। মানে নির্দিষ্ট সংখ্যক যখন ভোটার যখন আবেদন করবে যে এই জনগণের কাছে খসড়া বিলটা পাঠানো হোক সম্মতির জন্য বা ভোটের জন্য, তখন সেটা পাঠাবে। এইখানে হচ্ছে এটা ঐচ্ছিক এবং বাধ্যতামূলক। যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা বাধ্যতামূলক, আর যেটা আইনসভার নিজের ইচ্ছার উপর নির্ভর করে সেটা হচ্ছে তোমার ঐচ্ছিক। পরে কোশ্চেন, প্রত্যাহার কি বা পদচ্যুত বলতে কি বোঝো। গণতান্ত্রিক ব্যবস্থায় যে নিয়ন্ত্রণগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পদচ্যুতি একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যেসব প্রতিনিধিকে তার আইনসভায় পাঠানো হয় প্রতিনিধিত্ব করার জন্য, তা প্রতিনিধি তৈরি করে পাঠানোর পর বা প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্টে বা আইনসভায় পাঠানোর পরে দেখা যাচ্ছে যে ওই জনপ্রতিনিধি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে বা জনগণকে যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না, তবে তখনই ওই জনগণ ওই নির্দিষ্ট তোমার প্রতিনিধিকে কী করবে, তার প্রতিনিধির যে সময় কার্যকাল আছে তা পূর্ণ হওয়ার আগেই তার পদটাকে প্রত্যাহার করে নেবে, তখন তাকে বলা হবে পদচ্যুতি। এই পদচ্যুতি বিষয়টা সুইজারল্যান্ডের এই বিষয়টা এখনো পর্যন্ত দেখা যায় পদচ্যুতি বিষয়টা। 25 দাগে আছে গণভোট বলতে কি বোঝো। গণতন্ত্রে কখনো কখনো কোনো আইন সরকার দ্বারা মনোনীত না হলে জনগণ নিজেরাই উদ্যোগী হয়ে আইনটা প্রণয়ন করার জন্য এগিয়ে আসে। এক্ষেত্রে সরকার অবশেষে সেই আইনটাকে প্রণয়ন করতে বাধ্য হন, একেই বলা হবে তোমার গণ উদ্যোগ। যদি কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে প্রতিনিধিরা অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে জনগণ নিজেরা উদ্যোগী হয়, উদ্যোগী হয়ে প্রত্যক্ষভাবে কোনো আইন প্রণয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করে, তখন তাকে বলা হবে তোমার গণ উদ্যোগ। মানে জনগণরা নিজেরাই আইন প্রণয়নের জন্য উদ্যোগী হবে, তখন তাকে বলা হবে তোমার গণ উদ্যোগ। 26 দাগের কোশ্চেন আছে, এমন একটি দেশের নাম লেখো যা গণতান্ত্রিক কিন্তু সাধারণতান্ত্রিক নয়। গণতন্ত্রের পরে কোশ্চেন, গণতন্ত্রের ভিত্তি কি। আমেরিকা যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যা গণতান্ত্রিক কিন্তু সাধারণতান্ত্রিক নয়। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে তোমার সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এইখানে যে বললাম যে সাধারণতান্ত্রিক, এই জিনিসটা কি। সাধারণতন্ত্র বলতে যেখানে দেশের যে সর্বোচ্চ শাসক, আমাদের ভারতবর্ষে যেমন রাষ্ট্রপতি, তিনি জনগণের দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, ভারতবর্ষের ক্ষেত্রে পরোক্ষভাবে নির্বাচিত হন, কিন্তু তিনি যে বংশানুক্রমিকভাবে মনোনীত হন না, এই জন্য বিষয়টাকে তোমার সাধারণতান্ত্রিক বলা হয়ে থাকে। আজ এই পর্যন্তই, বাকিগুলো পরে আলোচনা হবে। তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।